এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ফারিয়া ভীষণ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে হাতের উল্টো পিঠ দ্বারা, চোখ মুছে চলেছে বারবার, কারণ তার যে এবার খারাপ লাগছে রিজওয়ানকে এত বড় বড় কথা বলে। কেন বললো সে রিজওয়ানকে এত বড় বড় কথা? না বললে কি হতো না? নিজেকে শেষ করে দিতে মন চাইছে ফারিয়ার। সে যে বিরাট বড় ভুল করে ফেলেছে। এত বছর যাকে ভালোবাসে তাকে কিভাবে অবিশ্বাস করতে পারলো সে? একবার যদি রিজওয়ানকে বলার সুযোগ দিত তাহলে কি খুব খারাপ হতো? রিজওয়ান একটা বড় নিঃশ্বাস পেলে তার পূর্ণ দৃষ্টি ফারিয়ার উপর রাখলো। সিমচাম গরনের শুভ্ররাঙা মায়ায় পরিপূর্ণ এক মেয়ে, যাকে রিজওয়ান তার মনের গহীনে জায়গা দিয়েছে, যাকে দেখলে রিজওয়ানের সমস্ত ক্লান্তি, সমস্ত রাগ, সমস্ত জেদ চুটকিতে গায়েব হয়েছে। তো সেই মেয়ে নাকি আজ তাকে চরিত্রহীনের ট্যাগ লাগিয়ে দিয়েছে। এটা যে অত্যাধিক অবিশ্বাস্যজনক। কেন সব সময় প্রিয় মানুষগুলোই বেশি আঘাত দেয়? কেন? ধীর পায়ে এগিয়ে গেল রেজওয়ান ফারিয়ার দিকে। ফারিয়ার ডান পাশের দেয়ালে হাত রেখে বাঁ পাশের দেয়ালে মাথা ঠেকালো। ফারিহা আবারও বন্দিনী হলো তার ভালোবাসার মানুষটির কাছে। ফারিহা মাথা হালকা উঁচু করে মুখ ঘুরিয়ে তাকালো রেজওয়ানের দিকে। দেয়ালে মাথা রেখে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে ছেলেটা। তারপর শান্ত ও ধীর কণ্ঠে বলে উঠল, ফারিয়া, তোমার শব্দের তীর তো ভীষণ ভারী, যা আমার হৃদয়কে ছাড়খাড় করে রেখে দিয়েছে। কিন্তু কি জানো, একটা কথা তুমি একদম ঠিক বলেছ। আমি তোমাদের বাড়িতে কাজ করনেওয়ালা এক সামান্য ড্রাইভারের ছেলে। তোমার উপরে জোর খাটানোর আমার কোনো অধিকার নেই, আর না আছে ক্ষমতা বা সমতা। ফারিয়া, তোমার ভালোবাসার সমস্ত কথা আজ মিথ্যা প্রমাণিত হলো, আর আমার বলা কথাগুলো সত্য। কারণ যখনই তুমি ভালোবাসা দাবি নিয়ে আমার কাছে আসতে, আমি তোমাকে একটাই কথা বলতাম যে এটা তোমার মোহ, আবেগ, ভালো লাগা, ভালোবাসা নয়। আর দেখো না, আমি আজকে ঠিক। আর এমনিতেও আমার মতো চরিত্রহীন ছেলেকে তুমি কেনই বা ভালোবাসতে যাবে? তাই আজ তোমার ভালোবাসা মিথ্যা বলে প্রমাণিত হলো। রেজওয়ানের এরকম শান্ত কথা ফারিয়া আর ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। চোখ থেকে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জল। কেন করলো সে রেজওয়ানের সাথে এমনটা? ফারিয়া নিজের হাত বাড়ালো রেজওয়ানের বাহু ধরে নিজের দিকে ঘোরানোর জন্য, কিন্তু তার আগেই রেজওয়ান সরে দাঁড়ালো ফারিয়ার সামনে থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে। রেজওয়ান বলে উঠল, তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করার জন্য মাফ করো আমায়, কারণ আমি আমার স্টেটাস ভুলে গিয়েছিলাম, যেটা তুমি কিছুক্ষণ আগে আমায় মনে করিয়ে দিয়েছো। আজ যা হয়েছে এরকম কিছু দ্বিতীয়বার হবে না ইনশাল্লাহ। রিজওয়ান, আমার কথা কথা আমি গাড়িতে অপেক্ষা করছি। কথাটি বলে বেরিয়ে গেল রেজওয়ান। ফারিয়া ফুপিয়ে কেঁদে উঠল। মনে হচ্ছে দৌড়ে গিয়ে পেছন থেকে মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরতে। আচ্ছা, সেটা কি আদৌ সম্ভব? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আসেল, চোখ তার স্থির ড্রয়িং রুমের সোফায় বসে থাকা দুটি যুবকের দিকে। একজন যুবককে সে খুব ভালোভাবে চেনে, কারণ সে আর কেউ নয়, তার ভাই আয়ান। কিন্তু অবিশ্বাস্য এই যে আয়নের সামনে বসে থাকা ব্যক্তি, যাকে আসির প্রায় অনেকবারই দেখেছে, কথা বলেছে, তাকে হেল্প করেওছে। মোট কথা, ব্যক্তিটি তার খুবই ভালো করে চেনা ও পরিচিত, কিন্তু তার আসল পরিচয়টা সে জানতই না, বা সে কোনোদিন জানার চেষ্টাও করেনি। কিন্তু আসিলকে অবাক করে দিয়ে কিছুক্ষণ আগেই ব্যক্তিটির পরিচয় পেয়েছে তার ভাইয়ের মুখ থেকে। আপনি? হ্যাঁ। কথাটি বলে আসিল তার হাত সরিয়ে নেয়। সামনে থাকা ব্যক্তিটি আলতো হেসে আসিলের দিকে তাকিয়ে বলেছে, আমি। খুশি হওনি বুঝি আমায় দেখে? আসিল কিছু বলতে যাবে, তার আগে আয়ান সোফা থেকে উঠে এগিয়ে আসে দরজার দিকে। তার বোন দরজা খুলে এতক্ষণ দাঁড়িয়ে কি দেখছে, কি আছে সামনে দেখার জন্য এগিয়ে এসে দরজার দিকে তাকাতে আয়ানও পৌঁছে গেছে তার অবাকের চরম সীমানায়। আসিলের মতো সেও এই ব্যক্তিকে এখানে আশাই করেনি, কিন্তু তারপরও আয়ান তার অবাক হওয়ার মুখমণ্ডলে মুচকে হাসি ফুটিয়ে ব্যক্তিটির দিকে এগিয়ে যায়। ঘরে আসা মেহমানকে সে কোনোভাবে বিব্রত ওদের মধ্যে ফেলতেই পারবে না, কারণ মেহমান আল্লাহর পাঠানো ফেরেশতা। ঠোঁটে চওড়া হাসি ফুটিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয় সেই ব্যক্তিটির দিকে। সেই ব্যক্তিটিও মুচকি হেসে আয়নের
বাড়ানো হাত ধরে হ্যান্ডশেক করে। মিস্টার ফারহাদ আহমেদ খান, আই কান্ট বিলিভ দিস যে আপনি এখানে। ইট ইজ সাচ আ প্রেজেন্ট সারপ্রাইজ ফর মি। আয়ান তার সুন্দর ও মিষ্টি শান্ত গলায় বলে ওঠে। ফারহাদ আলতো হেসে কোনা চোখে আসিলের দিকে তাকিয়ে আবার আয়নের দিকে তাকায়, তারপর বলে ওঠে। যাক, তাহলে আমি সার্থক। এখানে প্রায় সবাই সারপ্রাইজ হয়েছে আমায় দেখে। নিউজ চ্যানেলে তোমার আহত হওয়ার খবর শুনলাম। গেট ওয়েল সুন, মিস্টার আয়ান। থ্যাংক ইউ মিস্টার খান। সব কথা কি এখন এখানে দাঁড়িয়ে হবে? আসেন, ভেতরে আসেন। আশা করি আমার এরকম হঠাৎ আগমনে কারোর কোনো প্রবলেম হয়নি। আরে কি বলেন মিস্টার খান, আমার তো আরও ভালো লেগেছে আপনি এখানে এসেছেন। আর এমনি তো ইন্ডিয়া সহ দেশ বিদেশে ফেমাস হওয়া লোকজন আমাদের বাড়িতে সবসময় আসে না? কথাটি বলে আয়ান একটু হেসে উঠল। ফারহাদ মুচকি হেসে আয়নের পিছু পিছু গিয়ে ড্রয়িং রুমে সোফাতে বসে পড়ল। কিন্তু আসিল, সে তো এখনো বোকার মতো দাঁড়িয়ে আছে। এখানে যা কিছু হলো সব যেন তার মাথার উপর দিয়ে গেল। আসিল নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। হাতের ফোনটা অন করে সিধা গুগলে গেল। সেখানে ফারহাদ আহমেদ খান লিখতেই ফারহাদের বিভিন্ন ধরনের ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল। আসিল এবার মোবাইলের দিকে তাকায় আর একবার তার ভাইয়ের সাথে বসে থাকা ফারহাদ নামক লোকটার দিকে তাকাচ্ছে। এ তো সেম টু সেম মনে হচ্ছে, ডুপ্লিকেট কপি। তার মানে সত্যি এই লোকটি ফারহাদ আহমেদ খান। এইটাই ইন্ডাস্ট্রিয়াস মোস্ট ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, যার লুক পার্সোনালিটির কথা বহু বন্ধু বান্ধবীদের মুখেও শুনেছে, যার উপর ইন্ডিয়ার প্রায় যুবতীরাই ক্রাশকে বসে আছে। আর মঙ্গল গ্রহ থেকে উঠে আসা আসিল কিনা, যে কিনা ফারহাদের সাথে বসে উঠে কথা বলো, তাকে চিনতেই পারল না। মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে আসিল তার পূর্ণ দৃষ্টি রাখলো ফারহাদের উপর। ইস, লোকটার কত অ্যাটিটিউডের সাথে বসে আছে। কথা বলার ধরনও তো একদম কাতেল, ড্রেসিং সেন্সও একদম ফেদা, ট্রিম করা চাপদারি। উফ, সত্যি লোকটা পূর্ণ বাক্য সুদর্শন পুরুষ। ফারহাদ ঘাড় কাত করে গালে তার চাপদারিতে হাত বুলাতে বুলাতে আসিলের দিকে ঘুরে তাকালো। মেয়েটা কেমন করে যেন তাকিয়ে আছে তার দিকেই। আসিল, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? এখানে আয়। মিস্টার ফারহাদ, এই কিউটের ডিব্বা হলো আমার একমাত্র বোন আসেল। আর আসিল, তুই তো এনাকে চিনিস তাই না? যুবতী সমাজে খুব বিখ্যাত তিনি। হ্যাঁ মনে হ্যাঁ 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 মানে আমি 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 চিনি। নাইস টু মিট ইউ স্যার। আসিলের বাড়ানো হাতের দিকে ফারহাদ একবার তাকিয়ে এক সেকেন্ডও নষ্ট না করে হাতটা বাড়িয়ে দেয়। খুব সূক্ষ্মভাবে চেপে ধরে সে আসিলের হাতটিকে। নরম তুলতুলে হাতের মাঝে এরকম বলিষ্ঠ হাতের চাপ হয়তো আসিল ঠিক নিতে পারছে না। তারা তাকিয়ে রয়েছে একে অপরের চোখের দিকে। আসিল নিজের বড় বড় চোখ এদিক ওদিক করছে, কিন্তু ফারহাদের দৃষ্টি অনড়। ঠোঁট কামড়ে আলতো হেসে জবাব দেয়। I am glad to meet you, Miss Asil, and please don't call me sir. Call me by my name, okay? ওকে মিস্টার ফারহাদ। ভাইয়া, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসছি। ফারহাদ, আমার বোন কিন্তু খুব ভালো কফি বানাতে পারে। আই থিঙ্ক ইউ শুড ট্রাই ইট ওয়ান্স। ও, তাহলে তো একবার ট্রাই করে দেখতেই হচ্ছে। ফারহাদের কথাটি শুনে আসিল দৌড়ে দিল কিচেনের দিকে। আর 1 মিনিটও দাঁড়ালে সে হার্ট অ্যাটাক করতো নিশ্চিত। এইটা না জানি এই লোকটাকে কি কি বলেছে আসিল। কখনো ব্ল্যাকম্যান, কখনো কারুস, কখনো মৃত্যুর ফেরেস্তা, পুকুরের পচা পানা, আর না জানি কি কি। আর গাড়ির কাজ ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল মেয়েটা। আসিল এসব ভেবে ফ্রিজ থেকে দুধ বের করতে গেলে তার চোখে পড়ে কিচেনের দরজার উপর মাথা দিয়ে ড্রয়িং রুমের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকা আয়েশের দিকে। আসিল এগিয়ে গিয়ে আয়েশের চোখের তাকিয়ে থাকা আয়েশার দিকে। আসিল এগিয়ে এসে আয়েশার চোখের সামনে তুড়ি বাজায়, হাত নাড়ায়, কিন্তু তাতেও আয়েশার কোনো হেলদোল নেই। সে যে এক দৃষ্টিতে সোফায় বসে থাকা ফারহাদের দিকে তাকিয়ে আছে, এটা বুঝতে পেরে আয়েশার কানের কাছে একটু চিৎকার করে বলল, আশু ডার্লিং, চোখ দিয়ে গিলে ফেলার ধান্দা আছে নাকি? আয়েশা হকচকিয়ে উঠে আসিলের দিকে তাকিয়ে এক্সাইটমেন্টে গলা জড়িয়ে ধরে বলে, বোনো, দেখ দেখ কে এসেছে এখানে। আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি নিজের চোখে ফারহাদ আহমেদ খানকে দেখছি, যাকে কিনা আমি সব সময় ফেসবুক, ইনস্টাগ্রাম,
টুইটারের নিউজ চ্যানেল, নিউজ পেপারে দেখতাম। হ্যাঁ, অবশ্য এর আগে একবার সচক্ষে দেখেছিলাম, কিন্তু এত কাছ থেকে দেখিনি। আমার তো লুঙ্গি টাচ দিতে মন তড়পাচ্ছে। এর আগে কোথায় দেখেছিলি তুই? কেন, তুই জানিস না? আমাদের কলেজের ফাংশনের দিন ভিআইপি গেস্ট হিসেবে ইনি তো এসেছিলেন। হ্যাঁ, অবশ্য 15 মিনিটের বেশি ছিলেন না। আর তুই তো সেই সময় তোর ভাইয়ের ফোন অ্যাটেন্ড করার জন্য উঠে চলে গিয়েছিলিস অডিটোরিয়ামের বাইরে, আর তখনই তিনি আসছিলেন। আসিলের এবার মনে পড়েছে সেই দিনের কথা, আর পুরো শরীর কেঁপে উঠে আসিল হাত দিয়ে কপাল ঘষে 2-4টে শুকনো ঠোকু গিলে। সেদিন আসিলের নেওয়া শর্টকাট তার জন্য এতটা ভারী পড়বে বুঝতেই পারলে সে কখনোই সেই শর্টকাট চুজ করতো না। আসিল আর কিছু না বলে কফি বানাতে থাকে। কফি তৈরি শেষ হলে কফি মগে কফি ঢেলে ট্রেতে সাজিয়ে আয়শার হাতে ধরিয়ে দেয়। যা কফি দিয়ে আয়। কি? আমি যাব না, তুই যা। ক্রাশকে এত কাছে থেকে দেখার এই সুবর্ণ সুযোগ আর পাবি না, বলে দিলাম। কাজে লাগলো আসিলের এই কথা। ট্রেন নিয়ে এগিয়ে এলো ড্রয়িং রুমের দিকে। আয়শাকে আসতে দেখে ফারহাদের একটু রাগ হয়। মেয়েটা আসলো না কেন? কফির মগ হাতে নিয়ে আয়ান বলে, থ্যাংক ইউ ফারাদ। ইনি হচ্ছে আসিলের সেই ছোট্টবেলা বান্ধবী আয়শা। ভালো লাগলো তোমার সাথে দেখা করে আয়েশা। আমারও। আয়শা চলে যেতে ঠোঁট বাঁকিয়ে আসলো সঙ্গোপনে। ইচ্ছাকৃতভাবে কফির মগটা উল্টে দিল নিজের কোটের উপর। আরে কফি ফললো কি করে? আপনি ঠিক আছেন তো? আয়ান উদ্বিগ্ন হয়ে বলে উঠল, আমি ঠিক আছি। ওয়াশরুমটা কোন দিকে? আসিল জি ভাইয়া। তোর রুমে নিয়ে যা। ফারহাদ আপনি যান ওর সাথে। আসেন প্লিজ। ফারহাদ ঠোঁট বাঁকালো, পিছু নিল আসিলের। আসিল তার রুমে ঢুকে ফারহাদকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। ফারহাদ ওয়াশরুমে ঢুকে পানি দ্বারা কোট পরিষ্কার করে নিয়ে বেরিয়ে এলো। আসিল তার হাতের তাওয়ালটা বাড়িয়ে দিল ফারহাদের দিকে, তারপরে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কফি কিভাবে পড়লো? আমি ইচ্ছা করে ফেলেছি। কি বললেন? মিস আসিল, এটা কমন সেন্স। আমি কেন নিজের উপর ইচ্ছা করে কফি ফেলবো? হাত ফসকে পড়ে গেছে হয়তো। আসিল এখনো ছোট ছোট চোখ করে ফারহাদের দিকে দেখেই চলেছে। তা দেখে ফারহাদ নিজেকে ঝুঁকিয়ে আসিলের কানের কাছে মুখ আস্তে করে বলা, আসিল আই নো আই অ্যাম হ্যান্ডসাম, তাই বলে এইভাবে তাকাবে আমার দিকে? আমার বুঝি লজ্জা করে না? ফরকে গিয়ে চোখ বড় বড় করে তাকালো। দেখে ছেলেটা দুষ্টু হাসছে। আসিল শান্ত গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার কি কোথাও পুড়ে গেছে? কারণ কফি অনেক গরম ছিল, তাই জিজ্ঞাসা করলাম। পুড়ে তো গেছে। কোথায় পুড়েছে? আপনি কোটটা খুলুন, আমি মলম নিয়ে আসি। আসিল চলে যেতে নিলে ফারহাদ আসিলের হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। মাতাল করা এক অনুভূতি খেলে যায় ফাহাদের সারা শরীর জুড়ে। আসিলের সারা মুখমণ্ডলে চোখ ঘুরিয়ে ধীর কণ্ঠে বলে, এই পুড়ে যাওয়া তো দেখানো যাবে না। মানেটা তোমায় পরে বোঝাবো, কারণ আমাদের দেখা আবার হবে। আর আশা করি আমার কনফিডেন্স লেভেলের সম্পর্কে তুমি অবগত হয়েছো। আমার সাথে দেখা করে আপনার লাভ কোথায়? ছোট্ট মাথায় এত চাপ নিও না, শুধু এইটুকু মনে রেখো, তোমাতে কেউ আসক্ত। কথাটি বলেই আসিলের কানে আলতো করে চুমু খায়। চোখ বন্ধ করে আসিলের শরীরে মাতাল করা ঘ্রাণ নিয়ে বেরিয়ে আসে রুম থেকে ফারহাদ। আর এক সেকেন্ডও ভেতরে থাকলে হয়তো নিজেকে ঠিক রাখা দায় হয়ে পড়তো তার জন্য। আসিল তার হাত ডান কানে ছোঁয়ায়। নিজের জীবনের প্রথম কোনো পুরুষের এইরকম শিহরণ জাগানো স্পর্শ, কিন্তু কেন জানে না এই স্পর্শ আসিলের খারাপ লাগলো না, বরং পরবর্তীতে ঠোঁটের এক কোণে ভেসে ওঠে ক্ষীণ হাসির আভা। কোথায় এক জায়গায় ভালো লাগা কাজ করলেও মস্তিষ্কের এক কোণে আলাদা রকম ভয় কাজ করে। এই রকমের অদ্ভুত অনুভূতির নাম আসিল কি দিবে? সকালের স্নিগ্ধ পরিবেশ ঘুম ভাঙলো হাসিলের। পাশে তাকিয়ে দেখলো আয়শা বেশ আরাম করে ঘুমাচ্ছে। কি নিষ্পাপ তার চেহারা। আসিল ঠোঁট প্রসারিত করে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল। মেয়েটা যে খুব ভালোবাসে তার ভাইকে, এক নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ আয়শা সব সময় দেয়। কিন্তু তার ভাই ঘড়িতে তখন 8:30। ফ্রেশ হয়ে নিজে রাবিয়া খালাকে 2 কাপ দুধ চা বানাতে বলে। ড্রয়িং রুমে জানালায় দিয়ে বাইরে তাকিয়ে দেখলো আয়ান 2 পকেটে হাত গুজে ঘাসের দিকে তাকিয়ে হেঁটে চলেছে এক মনে।
ভাইয়ের মনে তৈরি হওয়া ঝড়ের গর্জন আসিল ঠিকই শুনতে পাচ্ছে, কিন্তু কি করবে সে? তার ভাই তো নিজের অনুভূতি সম্পর্কে অবগত, কিন্তু তা মানতেই নারাজ। হাসির মা, হয়ে গেছে চা, এই নাও নিয়ে যাও। আসির পেছনে ঘুরে মুচকি হেসে রাবিয়া খালাকে জিজ্ঞেস করল, খালা ভাই কিছু খেয়েছে? ও না গো মা, কিছু খাইনি। আমি বললাম 1 কাপ চা করে দে, কিন্তু আয়ান বাবা বলল সে পরে খাবে, এখন মন নেই। ও আসল 2 কাপ চা নিয়ে হাঁটা ধরলো বাড়ির ব্যাকওয়ার্ডের দিকে। আয়ান তখনও একইভাবে হেঁটে চলেছে। ভাই বোনের গলার মিষ্টি আওয়াজে ধ্যান ভাঙলো আয়ানের। পেছনে ঘুরে তাকে চড়ো হাসি ফুটিয়ে বলে, গুড মর্নিং বনু। তোমার গুড মর্নিং তুমি রাখো, আগে চাটা ধরো। চায়ের কাপ আয়ানের হাতে ধরিয়ে দিল, তারপর সেও চুমুক বসালো চায়ের কাপে। আর শুরু হলো 2 ভাই বোনের গল্প। কথার মাঝে আসিল বলে উঠল, ভাই মন খারাপ? আয়ান মুচকি হাসলো। বোন যে তার মনের অবস্থা বুঝতে পেরেছে এটা ভেবে তার ভালো লাগলো। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আসিলের দিকে তাকিয়ে বলল, আসিল, তুই আজকে আমাকে কোনো বড় ভাই ভাবিস না, ভাব যে আমরা খুব ভালো বন্ধু। আর এই বন্ধু হিসেবে আমি তোর কাছ থেকে কিছু জিজ্ঞাসা করব, কিছু প্রশ্ন করব, চলবে? আসিল মাথা নাড়ালো। হয়তো সে জানে তার ভাই তাকে কেমন ধরনের প্রশ্ন করতে পারে, তাই নিজেকে প্রস্তুত করে মুখ ফুটে বলা, আরে ভাইজান দৌড়াবে। আয়ান নিচের ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা আসিল, কোনো মানুষের ভেতরে যখন কোনো এক বিষয় নিয়ে মন আর মস্তিষ্কের আলাদা আলাদা বক্তব্য থাকে, তখন কার কথা শোনা উচিত? কার বক্তব্যকে সঠিক মনে করে এগিয়ে যাওয়া উচিত, মন নাকি মস্তিষ্কের? আসিল তার হাতের কাপ পাশে থাকা টেবিলের উপর রাখল। তারপর আয়নের একটি হাত তার 2টি হাতের মধ্যে নিয়ে এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, ভাই তোমার মন আর মস্তিষ্কের মধ্যে চলা যুদ্ধের কারণটা কি আয়শা? আয়ন একটু চমকে তাকালো আসিলের দিকে। হয়তো সে আশা করেনি যে আসিল তাকে ডিরেক্ট এরকম একটা প্রশ্নই করে উঠবে। আয়ান কিছু না বলে চক্ষুদা এদিক ওদিক ঘোরাতে ব্যস্ত। সে কি জবাব দেবে তার বোনকে? আসিল তার ভাইয়ের এরকম আচরণে মুচকি হাসে, চোখ উঠিয়ে নিজের রুমের ব্যালকনির দিকে তাকায়। আয়েশা দাঁড়িয়ে আছে, চোখগুলো তাদের দিকে স্থির, হয়তো বোঝার চেষ্টা করছে যে 2 ভাই বোনের মধ্যে কি চলছে। আসিল আয়েশার দিক থেকে চোখ সরিয়ে পূর্ণ দৃষ্টি তার ভাইয়ের দিকে মেলে, তারপর খুবই শান্ত এবং মিকঞ্চ বলে ওঠে, দাদা ভাই, যদি তোমার মন আর মস্তিষ্কের মধ্যকার যুদ্ধ চলার কারণ যদি আয়েশা হয়, তাহলে আমি বলবো মনের কথা শুনতে, কারণ নিঃস্বার্থ ভালোবাসার জন্য একটু স্বার্থপর হওয়াই যায়, তাই না? তারপর আসিল নিজের ব্যালকনির দিকে আবার তাকায় আর আবার বলে ওঠে, দেখো না ভাই, মেয়েটার চোখে মুখে তোমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা স্পষ্ট বোঝা আছে। তোমার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ সে সব সময় দেয়। কাল আন্টি আর আঙ্কেলের কথাগুলি শোনার পরেও তোমার প্রতি তার রাগ জন্মায়নি, জন্মেছে শুধু একরাশ অভিমান। এটা কি ভালোবাসা নয় দাদা ভাই? মেয়েটা যে তোমাকে ভীষণ ভালোবাসে, আর সেটা আজ থেকে নয়, কিন্তু তার ভালোবাসা যে পরিপূর্ণ, আর তাকে পরিপূর্ণ করতে গেলে তোমার ভালোবাসাও প্রয়োজন। আর আমি জানি তুমি তাকে ভালোবাসো। আমি তো তোমার বোন, তোমার মনের কথা কি আমি বুঝবো না? কিন্তু জানি না তুমি কেন তাকে অ্যাকসেপ্ট করতে চাইছো না, কেন আপন করে নিতে চাইছো না। কিন্তু আমি বলবো যে নিজের মনের কথা শুনে এগিয়ে যাও সেই নিঃস্বার্থ ভালোবাসার দিকে, কারণ নিঃস্বার্থ ভালোবাসা সবসময় পাওয়া যায় না। মেয়েটাকে হারানোর আগে তাকে ধরে ফেলো, বুঝলে ডাফার? আয়ান তাকিয়ে আছে তার বোনের দিকে। তার থেকে প্রায় 9 বছরের ছোট আসিল, কিন্তু আজ আয়ানের নিজেকে একটা বাচ্চাই মনে হচ্ছে তার ছোট্ট বোনের সামনে। কি সুন্দর করে তার সমস্ত প্রশ্নের উত্তর মেয়েটা এক নিমিষেই দিয়ে দিল। তার ছোট্ট বোনটা যে আর ছোট্ট নেই সেটা আয়ান খুব ভালো করে বুঝতে পেরেছে। আয়ান বিস্তর হেসে বোনের কপালে একটা ভালোবাসার পরশ এগিয়ে দিল। তাকালো আসিলের ব্যালকনির দিকে। আয়েশা নামক সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, হয়তো ভাই বোনের কথোপকথনের বিষয় বস্তু বোঝার চেষ্টা করছে। সদ্য ঘুম থেকে ওঠা এক মায়াবতীকে অনেক আগেই জায়গা দিয়েছে সে নিজের মনে, কিন্তু সেটা কোনোভাবে একসেপ্ট করতে নারাজ ছিল। কিন্তু আর না, আয়ান তার ভালোবাসার মানুষটিকে আপন করে নেবে, একটু স্বার্থপর হবে তার নিঃস্বার্থ ভালোবাসার জন্য। কিন্তু সব কিছু কি এত সহজে পাওয়া যায়? ফারিয়া মামুনি, তুমি তো কিছুই খাচ্ছ না।
আমি কি অন্য কিছু বানিয়ে নিয়ে আসবো তোমার জন্য? ফারিয়ার ভাবনা চিন্তাতে ব্যাঘাত ঘটালো সাবিনা আন্টির বলা কথাটাতে। হকচকিয়ে উঠে আমতা আমতা করে বলল, না আন্টি। নিজেকে নিজে তৈরি করে ফারহাদ সিঁড়ি বেয়ে নেমে আসছে। নিচের দিকে আজ ফাঁকা ফাঁকা লাগছে। ডাইনিং টেবিলটা নিজের বোনকে মনমরা হয়ে বসে থাকতে দেখে ফারহাদের খারাপ লাগছে, কিন্তু কি করার, যেটা হয়ে গেছে সেটাকে তো আর বদলানো যাবে না। ফারহাদ ধীর পায়ে এগিয়ে আসে ডাইনিং টেবিলের দিকে। রোজকার চেয়ারে না বসে ফারিহার পাশে খালি চেয়ারটায় বসে পড়ে ফারহাদ। নিঃশব্দে ফারিহার সামনে থেকে খাবারের প্লেটটা নিজের হাতেই নেয়। এক চামচ খাবার ফারিহার মুখের সামনে ধরতে ফারিয়া কেঁপে ওঠে। ভয় পেয়ে পাশের দিকে তাকাতে নিজের দাদা ভাইকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে। ফারহাদ ফারিয়ার মনের অবস্থা বুঝতে পেরে ধীর কণ্ঠে বলে, কি হয়েছে, খাচ্ছিস না কেন? দাদাই আমি খাবো না। আচ্ছা খেতে হবে না, যা রেডি হয়ে নে, কলেজ যাবি তো? না আজ যাব না, শরীরটা ভালো লাগে না। ফারিয়া ডাইনিং টেবিল থেকে উঠে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো। ফারহাদ আর কিছু বলল না। সে নিজের বোনের মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পেরেছে। কালকে সে যখন আশিলদের বাড়ি থেকে আসে তখন দেখে গতকাল রাতে কি হচ্ছে কি এখানে? বাড়িতে ঢুকতে ফারহাদ কথাটি বলে ওঠে। ফারহাদের চিৎকার শুনে রেজওয়ান তার হাতের সমস্ত লাগেজ রেখে ফারহাদের দিকে এগিয়ে আসে। তারপর মাথাটা নিচু করে বলে ওঠে, ভাই আমি যাচ্ছি। কোথায়? শ্রীকুচকে বলে, আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। ঠিক আছে যাচ্ছিস যা, মাত্র 2 দিনের মধ্যে আবার ব্যাক করবি। ফারহাদ চলে যেতে গেলে রেজওয়ানের কথা থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকায়। ভাই আমি আর ব্যাক করব না। করবি না মানে কি? মানে আমি এবার থেকে ওখানেই থাকবো। আমি এখন থেকে পুরোপুরি ওখানেই সেটেল হতে চাই। কারণ? রেজওয়ান উত্তর দেয় না, টলমলে চোখে মাথা দূরে তাকায় ফারহাদের দিকে ধীর পায়ে এগিয়ে যায়। তারপর আবারও ফারহাদের সামনাসামনি দাঁড়িয়ে আস্তে করে বলে, ভাই তোমাদের বাড়ির একজন সামান্য ড্রাইভারের ছেলেকে এতদিন নিজের কাছে রেখেছো, পড়ালেখা শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছো। এটা কি কম কিছু? ভাই আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়েও তোমাদের এই ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। ফারহাদ ফ্রিকুচকে তাকিয়ে আছে রেজওয়ানের দিকে। সে অনেকটা অবাক হলো রেজওয়ানের এমন কথা। রেজওয়ানকে সে কোনোদিনও পর ভাবিনি নিজের আপন ভাইয়ের মতো স্নেহ করে তাকে। আর রেজওয়ানের বাবা, সে তো ছিল এক নরম হৃদয় বিশিষ্ট মাটির মানুষ। ফারহাদের এখন মনে আছে যখন রেজওয়ানের সাথে তার প্রথম দেখা হয়েছিল, ফারহাদকে দেখা মাত্র সে সালাম দিয়ে বলেছিল, কেমন আছেন ফারহাদ ভাই? ফারহাদও হেসে আলহামদুলিল্লাহ জবাব দেয়। রেজওয়ান তখন ছিল 15 বছর বয়সী এক কিশোর ছেলে। ফারহাদ রেজওয়ানের থেকে প্রায় 1 থেকে 1.5 বছরের বড়। ফারহাদের বাবা খুব স্নেহ করতেন আর ভালোবাসতো রেজওয়ান নামক এই ছেলেটিকে। রেজওয়ানের জন্মের সময় তার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে। আপন বলতে শুধু রেজওয়ানের কাছে তার বাবাই সবকিছু ছিল, কিন্তু কোনো একদিনের দুর্ঘটনায় রেজওয়ানের কাছ থেকে সেই বাঁচার আশাটুকু কেড়ে নিল। তখন থেকে আজ পর্যন্ত প্রায় 10 থেকে 11 বছর হতে ছিল রেজওয়ান ফারহাদের বাড়িতে এবং ফারহাদের সাথেই থাকে। কোনো সময় রেজওয়ান নিজের বাড়ি গেলে ফারহাদ তাকে 1 থেকে 2 দিনের বেশি থাকতে দেয় না, কিন্তু আজ হঠাৎ রেজওয়ানের এমন মন্তব্যের কারণ কি? ফারহাদ রেজওয়ানের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে উপরের দিকে তাকালো। করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ফারিহা। চোখ দিয়ে তার বয়ে যাচ্ছে নোনা জলের ধারা। বারবার নিজের হাত দ্বারা চোখ মুছে ফেলছে সে। ফারহাদ কিছুক্ষণ ফারিয়ার দিকে তাকিয়ে আবার রেজওয়ানের দিকে তাকায়। রেজওয়ানের এরকম বাড়ি ছেড়ে চলে যাওয়া আর ফারিয়ার অশ্রুসিক্ত নয়ন যেন সব ঘটনা তুলে ধরছে ফারহাদের। আর বুঝতে বাকি রইল না যে এই সব ঘটনার মূল কারণ কি। ফারহাদ রেজওয়ানের দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজে বলল, তুই ভেবেচিন্তে বলছিস তো যে তুই এখন থেকে পার্মানেন্টলি ওই বাড়িতে সেটেল হতে চাস? ও জি ভাই। ওকে ইউ শুড গো নাও। ক্যান আই হাগ ইউ ভাই? তার কথা বাড়ালো না, জড়িয়ে ধরলো রেজওয়ানকে নিজের সাথে। রক্তের সম্পর্ক না থাকলেও কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে আর সম্মান করতে পারে, সেটা ফারহাদ কোনোদিনও জানতেই পারতো না যদি রেজওয়ান নামক এই ছেলেটাকে না দেখত। সাবিনা আন্টির কথাতে ঘোর কাটলো ফারহাদের। মাথা নাড়িয়ে না বোঝালো। ফারিয়ার
না খাওয়া খাবারের প্লেট হাতে তুলে পা বাড়ালো উপরে ফারিয়ার রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই ফারিয়াকে রুমে পেল না। ফারহাদ পা বাড়ালো ব্যালকনির দিকে, বড় থাই গ্লাস ঠেলতে দেখলো ফারিয়া এক মনে মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে। ফারহাদ নিঃশব্দে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ালো, শান্ত গলায় বলল, মনে হয় বৃষ্টি হবে। ফারিয়া পাশ ফিরে ফারহাদের দিকে তাকে আবার আকাশের দিকে তাকালো, ছোট্ট আওয়াজে বলল, মনে হয়। ফারিয়া মুচকে হাসলো। ফারিয়ার মাথায় আলতো চুমু এঁকে দিয়ে সিরিয়াস ভাবেই বলল, আচ্ছা, আর তুই যদি আমাকে কোনোদিন কোনো খারাপ কাজ করতে দেখিস যেটা হয়তো সমাজের চোখে খারাপ বা অপরাধ, তখন তুই কি করবি? তুই কি তোর চোখে দেখাটাই বিশ্বাস করবি, নাকি ওই ঘটনার মূল বিষয়টা কি সেটা খোঁজার চেষ্টা করবি? ফারিয়া নির্দ্বিধায় বলল। ফারিয়া অবশ্যই আমি মূল বিষয়টাই খোঁজার চেষ্টা করব, কারণ আমার ভরসা আর আমার বিশ্বাস যে আমার দাদাই কোনোদিন কোনো খারাপ কাজ করতেই পারে না, আর যদি বা করে তার পিছনে একটা বড় কারণ, বিষয় বা উদ্দেশ্য আছে। তাহলে কি এই ভরসা আর এই বিশ্বাসটা রিজওয়ানের উপর রাখা যেত না ফারিহা? এবার তার পূর্ণ দৃষ্টি রাখলো তার ভাইয়ের উপর। তার দাদাই এতক্ষণ তাকে কি বোঝানোর চেষ্টা করেছিল সে হয়তো এখন বুঝতে পেরেছে। বুকটা ভারী হয়ে আসলো ফারিয়ার, চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। ঝাঁপিয়ে পড়লো ফারহাদের বুকের উপর, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো ফারিয়া আর ফোপাতে ফোপাতে বলতে লাগলো, দাদাই দাদাই আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, অনেক বড় ভুল হয়ে গিয়েছে দাদাই। সেদিন আমি রিজওয়ানের গাড়ির পিছন ধরেছিলাম তাকে চমকে দেব বলে, কিন্তু রিজওয়ানের গাড়ি রেড লাইট এরিয়াতে থামলো, যেখানে আমি কোনোদিন তাকে আশা করিনি। মূল বিষয়টা না জেনে রিজওয়ানের প্রতি আমার মনের মধ্যে জন্ম নিল রাগ, ক্ষোভ, ঘৃণা, আর এগুলোর বশে আমি রিজওয়ানকে অনেক খারাপ কথা বলে ফেলেছি দাদাই। তাকে চরিত্রহীন অবধি আমি বলে ফেলেছি, অবিশ্বাস করেছি তাকে, তার অতীতে স্ট্যাটাস নিয়ে খোঁটা দিয়েছি, তার বাবাকে নিয়ে বাজে মন্তব্য করেছি, এটা জানার পরেও যে সে আমাদের মতো নিঃস্ব হয়ে গিয়েছিল একই দিনে। আমি বুঝতে পারিনি যে আমার কথাতে সে এত কষ্ট পাবে, না হলে আমি কোনো দিনও বলতাম না এমন বাজে কথা, কোনো দিনও না। অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে দাদাই। দাদাই সে আমাকে ক্ষমা করবে তো দাদাই? বলো না সে করবে তো আমাকে ক্ষমা? ফারহাদ ফারিয়ার মাথায় ছোট্ট একটা চুমু খেল। কেন মাফ করবে না? অবশ্যই মাফ করবে। ব্রেকফাস্ট করার জন্য নিচে নামলো আয়শা। আসিলের সাথে স্বাভাবিক কথা বলেও আয়ানকে সে এড়িয়ে চলছে প্রতিটা মুহূর্তে। আয়ান যে কথা বললে সে কোনো প্রকার উত্তরই দিচ্ছে। আয়ান খুব ভালো করে বুঝতে পেরেছে সে আয়শার মনে তার জন্য একটি তীব্র অভিমান, শুধু বলে ভুল হবে, অভিমানের পাহাড় জন্ম দিয়েছে। এই অভিমানের পাহাড় ভাঙতে আয়ানকে অত্যাধিকভাবে বেগ পেতেই হবে, সেটা তার আর বুঝতে বাকি রইল না। সব কিছুর পরখ করে আসিল একবার আয়নের দিকে তাকে চোখ টিপ মেরে হাতে বুড়ো আঙ্গুল দ্বারা তাকে অল দ্য বেস্ট উইশ করলো। তারপর নিজের শরীর এলিয়ে দিল ড্রয়িং রুমের সোফার সামনে রাখা টি টেবিলের উপর থেকে টিভির রিমোটটা নিয়ে টিভি অন করলো। তার উদ্দেশ্য টম এন্ড জেরি দেখা, না হলে ডোরেমন। চ্যানেল পাল্টাতে এসে থামলো নিউজ চ্যানেল। খবর পাঠকারী সেই সুন্দরী রমণী বলেই চলেছে তার নিউজ চ্যানেলের আজকের ব্রেকিং নিউজ। বিখ্যাত বিএসসি নার্সিং কলেজ এরিয়ায় এমএলএ মিস্টার ইকবালের ছেলে ইরফান এবং তার ভাইপো ঈশানের বিধ্বস্ত লাশ উদ্ধার করা হয় প্রায় রাত ৩টায় রেলপথের পাশ থেকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইরফান এবং ঈশান প্রায় ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার এফআইআর নথিভুক্ত করার পর পুলিশ তাদের কাজ শুরু করে। ৩ দিন ধরে বিভিন্ন রকমভাবে ঈশান আর ইরফানকে খুঁজে বের করার প্রক্রিয়া চালু থাকে, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যায় তাদের বিধ্বস্ত লাশ। বিভিন্নভাবে খোঁজ নেওয়ার পর এবং বিএসসি নার্সিং কলেজের কিছু ছাত্রছাত্রীর মত অনুযায়ী আমরা জানতে পারি যে ঈশান এবং ইরফানের উপর রয়েছে বিভিন্ন রকম রেপ কেস, হ্যারাসমেন্ট, অ্যাবিউজিং, কলেজের মেয়েদের সাথে খারাপ আচরণ, খারাপ দৃষ্টিভঙ্গি এবং খারাপভাবে তাদের টাচ করা। বিএসসি নার্সিং কলেজের ছাত্রীরা
এর প্রতি প্রতিবাদ জানিয়ে এলাকার পুলিশ স্টেশনে তাদের নামে রিপোর্ট নথিভুক্ত করে, কিন্তু এটা কার্যকারী হয়নি। নিউজের পাশাপাশি দেখানো হচ্ছে সেই বিধ্বস্ত লাশ দুটির ছবি। তা দেখলেই আসিলের হাত থেকে রিমোটটি আওয়াজ করে টাইলসের উপর পড়ে গেল। হাত পা সহ কাঁপতে থাকে। তার সেই সঙ্গে মনে পড়ে গেল প্রায় 4 দিন আগে তার সাথে হওয়া কিছু মুহূর্ত, আর সাথে সাথে সেন্সলেস হয়ে ঢলে পড়ল সোফার উপর।